সকালে ব্রেকফাস্ট করে বাবা মা আর নিয়াজ নিতু বাসায় চলে গিয়েছে। তৌসি আজ ভার্সিটিতে যাবে না, আমাকেই যেতে হবে। এমনিতেই দুদিন ধরে ক্লাস কোচিং মিস করেছি, আরও করলে সমস্যা আছে। আমি কলেজ ড্রেস পরে ব্যাগ নিয়ে নিচে আসলাম। সকাল 9:30 বাজে, অলরেডি 1 ঘন্টা লেট। এতক্ষণে ফিজিক্স ক্লাস শুরুও হয়ে গিয়েছে। ফিজিক্স আমার ভাল লাগে না, তাই সুযোগ পেলেই ক্লাস মিস দিই। আজকে ইচ্ছে করে লেট করলাম। এখান থেকে কলেজ যেতে যেতে 10:30 বেজে যাবে আমার, আর ক্লাসও শেষ হয়ে যাবে। তারপর বাংলা ক্লাস শুরু হবে। বাংলা ক্লাস আমার অনেক ভালো লাগে। পুপিকে বলে আমি বাসা থেকে বেরিয়ে আসলাম। সারা রাত ঝিরে ঝিরে বৃষ্টি হয়েছে। রাস্তার গর্তে গর্তে বৃষ্টির পানি জমে আছে। এখনও আকাশ মেঘলা, যে কোনো মুহূর্তেই বৃষ্টি নামবে। আমার সঙ্গে ছাতা নেই, তাই রিকশায় যাওয়ার বেটার হবে মনে হলো। মনে করে ছাতা নিয়ে আসলে এতক্ষণে আমি হাঁটা দিতাম। এখান থেকে হেঁটে মেইন রোডে উঠে বাস নিতাম, ভাড়া অনেক বেঁচে যেত। তৌসি সপ্তাহে 3 বা 4 দিন ভার্সিটিতে যায়। তৌসির ভার্সিটি আমার কলেজের দিক দিয়েই যেতে হয় আর কি, তাই আমি ওই 3 বা 4 দিন তৌসির সাথে গাড়িতে করে যাই। আর ও না গেলে আমি বাসে বা রিকশায় যাই। আর আসার সময় প্রতিদিন বাসেই আসি, আমার কোনো সমস্যা হয় না। ফুপা ফুপি আমাকে গাড়ি নিয়ে কলেজ কোচিংয়ে যেতে বলে, কিন্তু আমি যাই না। ভাইয়া আমাকে আগেই বলে দিয়েছে, এত বিলাসবহুল জীবনযাপন আমাদের জন্য না, আমাদের অনেক স্ট্রাগল করতে হবে। ফুপা ফুপি বললেও গাড়ি চড়ে ঘুরে বেড়ানো যাবে না, তাই আমি গাড়ি চড়ে ঘুরে বেড়াই না। আমি রিকশার জন্য অপেক্ষা করছিলাম, তখনই সিজন ভাইয়া বাইক নিয়ে তাদের বাসা থেকে বের হয়ে আসলো। আমাদের বাসা আর সিজন ভাইয়াদের বাসা মুখোমুখি। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে সিজন ভাইয়া আমার পাশে বাইক থামিয়ে বলল, কলেজে যাচ্ছ? আমিও ওইদিকেই যাচ্ছি, চলো তোমাকে নামিয়ে দিই। আমি রেগে চেঁচিয়ে বললাম, তার আগে তুমি বলো আর পিঙ্কি কোথায়? কাল টমি কিডন্যাপ করেছে ওকে। সিজন ভাইয়া আমাকে বুঝিয়ে বলল, কিডন্যাপ করেনি, টমি তো পিঙ্কিকে ভালোবাসে আর পিঙ্কিও টমিকে ভালোবাসে, তাই ওরা এখন থেকে একসাথে থাকবে। তুমি ওদের ভালোবাসাটা মেনে নাও, ওকে? আমি সিজন ভাইয়ের বাইকে লাথি মেরে বললাম, নেভার! ওই লুচ্চা টমির সাথে আমি পিঙ্কিকে মিশতে দেব না। আমি আজই টমির নামে কেস করব। তুমি এখনই আমাকে থানায় নিয়ে চলো। বলেই আমি সিজন ভাইয়ের বাইকে উঠে বসলাম। সিজন ভাই আমাকে থানায় নয়, কলেজে নামিয়ে দিয়ে নিজের কাজে চলে গেল। আসার সময় পুরো রাস্তা টমি আর পিঙ্কিকে নিয়ে কথা হয়েছে। শ্রাবণ ভাইকে নিয়েও 2-1টা কথা হয়েছে। যাই হোক, টমি নাকি সাফ সাফ বলে দিয়েছে সে পিঙ্কিকে বিয়ে করবে। পিঙ্কিও রাজি। এখন আমি রাজি হলে একটা ভালো দিন দেখে ওদের বিয়ে দেওয়া হবে। সিজন ভাই আমাকে 2 দিন সময় দিয়েছে, এর মধ্যে আমার ডিসিশন জানিয়ে দিতে হবে, না হলে ওরা আমাকে ছাড়াই বিয়ে করবে। আমি ভেবে দেখলাম মেনে নেওয়াই ভালো। মেনে না নিলে তো পিঙ্কিকে আর ফেরত পাবো না। ওদের বিয়ে হয়ে গেলে ওই শালা টমি যখন জামাই আদর নিতে আমাদের বাড়িতে আসবে, তারপর ওকে মজা বোঝাবো। মনে মনে এসব প্ল্যান করে আমি ক্লাসে ঢুকে গেলাম। কলেজ থেকে কোচিং করে বাসায় আসতে আসতে আমার বিকেল হয়ে গিয়েছে। বাসায় ঢুকেই দেখি এক গাদা মেহমান ড্রয়িং রুমে বসে আছেন। মধ্যবয়সী 2জন আঙ্কেল আন্টি, আমার সমবয়সী 2টো মেয়ে, আর আরেকটা সুন্দরী স্মার্ট মেয়ে সোফায় বসে আছে। শ্রাবণ একটা সিঙ্গেল সোফায় বসে সুন্দরী মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছে। তৌসি শ্রাবণের সোফার হ্যান্ডেলে বসে অন্য মেয়ে 2টোর সাথে কথা বলছে। ফুপি আঙ্কেল আন্টির সাথে কথা বলছে, আর কুলসুম সেন্টার টেবিল থেকে নাস্তার ট্রেগুলো সরাচ্ছে। আমি জুতো খুলে দরজার পাশে কভারটা রেখে স্যান্ডেল পরে নিজের রুমে যাচ্ছিলাম। ফুপি আমাকে ডেকে বলল, জুই শোন, এদিকে আয়। আমি ব্যাগের ফিতে টানতে টানতে এগিয়ে গিয়ে ফুপির পাশে দাঁড়ালাম। ফুপি আমাকে নিজের পাশে বসিয়ে দিয়ে আঙ্কেল আন্টিকে আমাকে দেখিয়ে বলল, ও আমার ভাইয়ের মেয়ে জুই, আমাদের কাছেই থাকে। তারপর ফুপি আমাকে বলল, আর ওনারা ছোঁয়ার বাবা মা, কাজিন। আমি সবাইকে সালাম দিলাম, কিন্তু এটা বুঝতে পারলাম না যে ছোঁয়াটা আবার কে। আঙ্কেল আন্টি সালামের জবাব দিলেন, আমি কোন ক্লাসে পড়ি সেসব শুনলেন। আন্টি ফুপিকে বললেন, ভাবি আপনারা কয় ভাই বোন? ফুপি হাসি মুখে বলল, আমরা 2 ভাই বোন,
আমি ছোট আর জুইয়ের বাবা বড়। তা জুই মামুনি আরো ভাই বোন আছে? না মানে বাবা মার সাথে না থেকে এখানে থাকে তো, তাই জিজ্ঞেস করছি। ফুপ্পি এবারও হাসি মুখেই বলল, হ্যাঁ আছে, আরও আছে, দেখেই আমি ওকে এককালীন নিজের কাছে নিয়ে এসেছি। আমি একটু উসখুস করে পুপ্পিকে ফিসফিস করে বললাম, এরা কারা পুপ্পি? পুপ্পিও আমার দিকে তাকিয়ে মুখের হাসি ধরে রেখে ফিসফিস করে বলল, বললামই তো, ছোঁয়ার বাবা মা আর কাজিন বোন। আমি এবার ফিসফিস করে নয়, ভ্রুজোড়া কুচকে স্বাভাবিক কণ্ঠে বললাম, কিন্তু ছোঁয়াকে? পুপ্পি অপ্রস্তুত হয়ে মেহমানদের দিকে তাকালো, তারপর আমাকে বলল, ছোঁয়াকে চিনিস না? ওই তো, ওটাই ছোঁয়া। আমি স্মার্ট মেয়েটার দিকে তাকালাম। সে এখনও শ্রাবণের সাথে হেসে হেসে গল্প গুজব করছে। মেয়েটা অনেক সুন্দরী, শ্রাবণের মতো ধবধবে সাদা গায়ের রং, আর চুলগুলো আমার মতো কোকড়া নয়, বাদামি রং করা, সোজা সিল্কি আর লেয়ার কাট দেয়া। মেয়েটার পরনে সাদা গ্যাবার্ডিং প্যান্ট আর সাদার উপর গোলাপি বল প্রিন্টের শর্ট টপস। সে পায়ের উপর পা তুলে বসে আছে, ব্যাং ঢাকনোর অনেকটা উপরে উঠে আছে, ফর্সা পা দুটো চকচক করছে। তার পায়ের উঁচু হিল আর হাতের বড় বড় নখ দেখে আমার চোখ কপালে উঠে গিয়েছে। এই মেয়ে তো অতিরিক্ত সুন্দরী। আমি যদি ছেলে হতাম, এই মেয়ের সাথে নিশ্চয়ই লাইন মারতাম। আমি ছোঁয়ার দিকে তাকিয়ে আছি, আর আন্টিটা বলছেন, ছোঁয়া আমাদের মেয়ে, টিউট থেকে অনার্স শেষ করেছে, এখন মাস্টার্স করছে আর বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে। সিজিপিএ অনেক ভালো আছে, ভার্সিটির স্যার ম্যামরা ওকে নিয়ে অনেক আশাবাদী। আন্টি যতটা গড়গড় করে কথা বলছেন, আমি তার চেয়েও বেশি গড়গড় করে কথা বলতে পারি। আমার কথা এত প্যাচালো নয়, যা বলি একদম সোজাসাপটা বলি। এতক্ষণ ধরে জানতে চাইছি ওনারা কারা, সেটা না বলে উনি আজাইরা কথা বলছেন। তাই আমি আন্টিকে বললাম, কিন্তু আন্টি, আমি সেসব জানতে চাইনি। আমি জানতে চেয়েছি আপনারা আমাদের কে হন, কোনো রিলেটিভ? না মানে আগে কখনো দেখিনি তো, তাই চিনতে পারছি না। আর আপনারা ঠিক করে নিজেদের পরিচয়ও দিতে পারছেন না। আমার কথা শুনে আঙ্কেল আন্টি একে অপরের মুখ চাওয়াচুই করছে। শ্রাবণ ছোঁয়ার মেয়ে দুটো আমার দিকে তাকিয়ে আছে। পুপ্পি আমার হাত ধরে ইতস্তত করে বলল, সোয়া শ্রাবণের ফ্রেন্ড মা, তুই জানিস না? ভুলে গিয়েছিস? শ্রাবণ হালকা রেগে বললেন, যদিও তো জানার কোনো প্রয়োজন নেই, তারপরে তোকে বলছি, শি ইজ মাই গার্লফ্রেন্ড। ডোন্ট টক টু মাচ, ওকে? নিজের রুমে যা। ইউ হ্যাভ নো বিজনেস হিয়ার, গেট লস্ট। ওনার কথা শুনে আমি বিস্ফোরিত চোখে ছোঁয়ার দিকে তাকালাম। এই সুন্দরীটা শ্রাবণের গার্লফ্রেন্ড? অসম্ভব, অসম্ভব। ওনার কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে না, থাকলে এত সুন্দর তো কখনোই না। গার্লফ্রেন্ড হোক কিংবা বউ, আমার চেয়ে সুন্দরী হলে আমি সেটা মানতে পারবো না। এই মেয়েটা আমার চেয়ে শতগুণ বেশি সুন্দর, তাই আমার এখন ইচ্ছে করছে মেঝেতে বসে হাত পা ছড়ে কাঁদে। তৌসি শ্রাবণকে বলল, ভাইয়া, তুমি ওকে বকছো কেন? ও সত্যি জানে না ছোঁয়াপুর কথা। তুমিই তো আমাকে বলতে নিষেধ করেছিলে, তাই আমি বলিনি। ছোঁয়া এতক্ষণে মুখ খুলল, প্লাগ করা ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে স্নিগ্ধ কণ্ঠে বলল, এই মেয়েটা কে শ্রাবণ? এভাবে কথা বলে কেন? শ্রাবণ বিরক্ত হয়ে বললেন, শি ইজ নোবডি। ইয়েস, আই অ্যাম নোবডি। এই কথাটা শ্রাবণ ছাড়া এই বাসার আর কাউকেই বোঝাতে পারি না আমি। কেউ বুঝতেই চায় না, পুপ্পিও বুঝতে চায় না আমি তাদের কেউ না। যদি সবাই বুঝবে আই অ্যাম নোবডি, সেদিন আমার আত্মাটা শান্তি পাবে। সত্যি বলছি। আমি আর কিছু না বলে ওখান থেকে উঠে নিজের রুমে চলে আসলাম। মনে মনে শ্রাবণকে অনেকগুলো অভিশাপ দিলাম। তার মধ্যে একটা অভিশাপ হলো, ওনার সো কল গার্লফ্রেন্ড ছোঁয়া যেন খুব শীঘ্রই ওনাকে নোবডি করে দেয়। মন থেকে অভিশাপ দিয়েছি হারামিটাকে, শালা খালি আমাকে অপমান করে। মাঝে মাঝে আমার তীব্র ইচ্ছে হয় গৌতম বুদ্ধের মতো ঘর বাড়ি ছেড়ে বের হয়ে পড়ি। কয়েকবার বের হয়েও গিয়েছিলাম। রেল স্টেশনে গিয়ে ঘন্টাখানেক বসে থেকে তারপর আবার চলে আসি। মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত, তেমনি আমার দৌড় রেল স্টেশন পর্যন্ত। তবে শ্রাবণ যদি এভাবে কন্টিনিউয়াসলি আমাকে অপমান করতে থাকেন, তাহলে আমি সত্যি একদিন সন্ন্যাসী হয়ে যাব। ব্যাগটা টেবিলে রেখে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম।
প্রায় 1 ঘন্টার মতো শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে। রুমের মধ্যে আবছা অন্ধকার। আমি রুমের লাইটটা অন করে ভেজা ড্রেসগুলো নিয়ে ছাদে যেতে লাগলাম। আমার রুমে ব্যালকনি নেই, তাই আমি আমার ড্রেসগুলো ছাদে বা চিলেকোঠার ঘরেই শুকোতে দিই। 20টা সিঁড়ি পেরিয়ে ছাদের দরজায় এসে দাঁড়াতেই শ্রাবণের কথা শুনতে পেলাম। উনি উৎফুল্ল কণ্ঠে বলছেন, সো মাই উড বি মিসেস, কেমন লাগলো শ্বশুরবাড়ি? পছন্দ হয়েছে? ছোঁয়া ন্যাকা কণ্ঠে বলল, শ্রাবণ, কবে বিয়ে করছি আমরা? তাড়াতাড়ি নিয়ে আসো আমাকে এখানে। ইউনো, আমার আর বাসায় যেতে ইচ্ছে করছে না। শ্রাবণ কেমন যেন শান্ত কণ্ঠে বললেন, থেকে যেও না, আমারও ভালো লাগছে না তোমাকে ছাড়া। যখন লন্ডন ছিলাম তখন এত কষ্ট হয়নি জানো। এখন তোমাকে এত কাছে পেয়ে আগের চেয়ে বেশি মিস করছি তোমাকে। আই মিস ইউ টু শ্রাবণ। তারপর শ্রাবণের ফিসফিসানোর মতো কণ্ঠ কানে এলো, ছোঁয়া বেবি, ক্যান আই কিস ইউ প্লিজ? আর কোনো কথা কানে এলো না। আমিও আর ছাদে গেলাম না। করতোরা চুমাচুমি, আই হ্যাভ নো বিজনেস হেয়ার। বাট আমার কান্না পাচ্ছে, ভয়াবহ রকমের কান্না পাচ্ছে। ছোট বাচ্চারা যেমন ওয়াং ওয়াং করে কাঁদে, ঠিক ওইভাবে আমার কাঁদতে ইচ্ছে করছে, কেঁদে বাড়ি মাথায় তুলতে ইচ্ছে করছে। কিন্তু কান্না করা যাবে না, কান্না করে লাভ নেই। শ্রাবণ মাই ক্রাশ একদমই লাইক করে না আমাকে, তাই এখন থেকে শ্রাবণ আমার ক্রাশ লিস্ট থেকে বাদ। রাতে ডিনার শেষে 10টার দিকে ছোঁয়া আর তার ফ্যামিলি আমাদের বাসা থেকে চলে গেল। আমি ডিনার করিনি, খেতে ইচ্ছে করছে না আমার। শ্রাবণের গার্লফ্রেন্ডকে দেখার পর থেকে আমার খুব মন খারাপ। আমি বুঝতে পারছি অল্প দিনের মধ্যেই শ্রাবণের বিয়ে হয়ে যাবে। সবার ছোঁয়াকে অনেক পছন্দ হয়েছে। ফুপ্পি তো সোনার আংটি গিফট করলো ছোঁয়াকে, আর তৌসি এখনই ভাবি ভাবি বলে ডাকছে, আর একটু পরপর ফোন করে কথা বলছে। ছোঁয়া এখন বাসায় নেই, তাও সবাই ছোঁয়ার কত খেয়াল রাখছে। আর এদিকে আমি যে সারাদিন কিচ্ছু খাইনি, সেদিকে কারো কোনো খেয়ালই নেই। আমার না খুব কান্না পাচ্ছে, তাই আমি টেবিলে মাথা ঠেকিয়ে বসে কান্না করছি। থামানোর চেষ্টা করছি, কিন্তু থামছেই না, উল্টো হেঁচকে উঠছে। হঠাৎ কুকুরের আওয়াজ পেয়ে আমি দ্রুত টেবিল থেকে মাথা তুলে 2 হাতে চোখ মুছে পেছনে তাকালাম। শ্রাবণ আর ওনার কুকুর জ্যাক দরজায় দাঁড়িয়ে আছে। আমার রুমের সামনে দিয়ে ওনার রুমে যেতে হয়। উনি হয়তো নিজের রুমেই যাচ্ছিলেন। উনি কি আমাকে কান্না করতে দেখে ফেললেন? দরজাটা খোলা রেখে ভুল হয়ে গিয়েছে। দরজা লাগানোর কথা আমার একদমই খেয়াল থাকে না। শ্রাবণ ভ্রুকুচকে তাকিয়ে আছেন আমার দিকে। আমি ওনাকে দেখে টলমল চোখ নিয়ে আবার সামনে তাকিয়ে বইয়ের পাতা উল্টাতে লাগলাম। শ্রাবণ পেছন থেকে সন্দিহান কণ্ঠে বললেন, হোয়াট হ্যাপেন্ড? আমি কিছু না বলে টেবিল ল্যাম্প অফ করে দিলাম। রুম অন্ধকার হয়ে গেল। করিডোরের আলো দরজায় এসে লেগেছে, তাই শ্রাবণকে দেখা যাচ্ছে। উনি উদ্বিগ্ন হয়ে বললেন, জুই, এনি প্রবলেম? কাছিস কেন তুই? আমি শব্দ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বিছানায় বসে কান্না থামানোর চেষ্টা করতে লাগলাম আর বললাম, কাঁদতে ইচ্ছে করছিল তাই কেঁদেছি। নো প্রবলেম, আপনি যান। উনি ধপধপ এগিয়ে এসে বললেন, আপনি বলছি যে? আমি বিছানায় শুয়ে গলা পর্যন্ত কাঁথা টেনে বললাম, আমার যাদেরকে ভালো লাগে না তাদের আমি আপনি করেই বলি। শ্রাবণ দরজার পাশে বোর্ডের সুইচ চেপে লাইট অন করে বলল, সকালেই তো তুমি বললি তখন ভালো লাগলো, আর এখন ভালো লাগছে না? আমি উঠে বসে চোখ মুখ মুছে বললাম, না লাগছে না। তখন তো আমি জানতাম না, আই অ্যাম নোবডি। এখন জানার পর আপনাকে আর ভালো লাগছে না। শ্রাবণ এক হাত ট্রাউজারের পকেটে ঢুকিয়ে আমার কাছে এগিয়ে আসতে আসতে তাচ্ছিল হেসে বললেন, সত্যি কথা কারো কাছে ভালো লাগে না। বাই দ্য ওয়ে, এসব আর্ট তুই করেছিস? ওয়ান্ডারফুল। আমার পড়ার টেবিলের পাশে দেয়াল জুড়ে বিভিন্ন ডিজাইনের প্লেনের ছবি আর্ট করে রেখেছি আমি। উনি সেগুলোই দেখছেন। আর্ট দেখা শেষে উনি আমার চেয়ার টেনে বসতে বসতে বললেন, কোন ক্লাসে পড়িস তুই? আমি ওনার কথা ভেঙচি খেয়ে বললাম, কোন ক্লাসে পড়িস তুই? তারপর আবার রাগচটায় মেজাজ নিয়ে বললাম, আমি কোনো ক্লাসে পড়ি না, পড়লেও আপনার জানার প্রয়োজন নেই। আপনি বের হন আমার রুম থেকে, আমি এখন ঘুমোবো। উনি আমার বই উল্টে পাল্টে দেখতে লাগলেন। হায়ার সেকেন্ডারিতে উঠেছিস? আমি তো ভাবলাম প্রাইমারিতে যাস। আচ্ছা শোন,
তোর বাইরের কি খবর রে? তোকে এখানে রেখে কোথায় থাকে? আমি বিছানায় পা ঝুলিয়ে বসে থমথমে মুখ করে বললাম, ভাইয়া হোস্টেলে থাকে, চাকরি পেলে আমাকে এখান থেকে নিয়ে যাবে, তখন আর আপনাদের কাছে থাকা খাওয়ার খোটা শুনতে হবে না। শ্রাবণ আমার পেন বক্স খুলে বললেন, আমরা তোকে থাকা খাওয়ার ঘোটাতেই? আমি মুখ ফুলিয়ে বললাম, হ্যাঁ দাও তো, কেউ না দিলেও তুমি দাও। শ্রাবণ মুচকি হেসে বললেন, আবার তুমি? তার মানে তোর এখন ভালো লাগছে আমাকে? ওনার কথা শুনে আমি মাথা নিচু করে আর চোখে ওনার দিকে তাকালাম। উনি এবার আমার ডায়েরি হাতে নিয়ে বললেন, কি হলো বল, ভালো লাগছে? আমার তো তোমাকে অনেক ভালো লাগে, কিন্তু তুমি আমাকে একটুও পছন্দ করো না, খালি ধরে মারো আর বকো। ছোটবেলায় কতগুলো মেরেছো, তোমাদের বাসায় থাকি বলেই মারতে হবে? আজকে যদি তুমি আমাদের বাসায় থাকতে, আমি কখনো তোমাকে মারতাম না, ভাইয়াও তোমাকে মারতো না, ফ্যামিলির লোকই ভাবতাম তোমাকে, একবারের জন্য বলতাম না ইউ আর নোবডি। উনি আমার দিকে ঘুরে বসে বললেন, তোর কি মনে হয় বিনা দোষে মার খাস তুই? ছোটবেলায় আমার সব পছন্দের জিনিস নষ্ট করে দিতি, তাহলে মারতাম না তো কি করতাম? আর আজকে ছোঁয়ার ফ্যামিলির সাথে কিভাবে কথা বললি? আমি মাথা নিচু করে বললাম, ছোঁয়া আর আমি এক হলাম নাকি? তুমি নোবডি বললে ছোঁয়াকে বলবা, আমাকে কেন বলবা? কেন? তুমি জানো আমি তোমাকে ছোঁয়ার থেকে কত বেশি ভালোবাসি? আমার ফার্স্ট ক্রাশ তুমি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে তোমার ছবি দেখি, তারপর অন্য কাজ করি। তুমি জানো আমি এখন পর্যন্ত তোমার জন্য কত টাকা মসজিদে দান করেছি? ক্লাস 6 থেকে আজকে পর্যন্ত 25,560 টাকা দান করেছি। আর 25,560 বার আল্লাহকে বলেছি বড় হয়ে শ্রাবণ ভাইয়ের সাথে যেন আমার বিয়ে হয়। ছোঁয়া কোনোদিনও তোমার জন্য 10 টাকা দান করেছে? আমি প্রতিদিন 10 টাকা দান করেছি। যেদিন করি নাই তার পরের দিন ডাবল করি। এখন তুমিই বলো কে নোবডি, আমি নাকি ছোঁয়া? শ্রাবণ অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিলেন। আমার কথা শেষ হতেই ভ্রু কুঁচকে বললেন, আর ইউ ক্রেজি? আমাকে বিয়ে করবি তুই? সেজন্য এত মার খাওয়ার পরও আমার পেছনে গুড়গুড় করিস? সিরিয়াসলি? আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, হ্যাঁ সেজন্যই তো এত মার খাওয়ার পরও তোমাকে কিছু বলি না আমি, নাহলে তোমাকে এমন টাইট দিতাম না। ভালোবাসি বলে বেঁচে গিয়েছো। শ্রাবণ কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকলেন আমার দিকে, তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে বললেন, লিসেন, এসব বাদ দিয়ে পড়াশোনায় মন দে। নেক্সট টাইম যেন এসব কথা না শুনি। আর কাল আমি তোকে 25,570 টাকা দিব, তুই সেটা মসজিদে দান করে বলবি এতদিন যা চেয়েছিস সেটা আর চাস না। আমি মুখ বাঁকা করে আবার বিছানায় বসে বললাম, বললেই হলো নাকি? কাল থেকে আমি 20 টাকা করে দান করব, আর আল্লাহকে বলবো আমার বিয়েও যেন তোমার সাথে হয় আর তোমার বিয়েও যেন আমার সাথেই হয়। যেন হুজুর কি বলেছে, এতিমের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। আমিও তো এতিম, আমার দোয়া তাড়াতাড়ি কবুল হবে। শ্রাবণ আমার দিকে তেড়ে এসে বললেন, এসব করা টাকা কোথায় পাস তুই? কাল থেকে তুই আর 1 টাকাও পাবি না। আমি চেঁচিয়ে বললাম, লাগবে না তোমার টাকা, ভাই আমাকে কলেজে যাওয়ার জন্য রিক্সা ভাড়া দেয়, সেখান থেকে হয়ে যাবে আমার। প্রয়োজনে পুরো রাস্তা হেঁটে গিয়ে টাকা বাঁচাবো। তুমি যাও তো আমার রুম থেকে, বিরক্ত করো না। শ্রাবণ রেগে আমার গাল টিপে বললেন, ইউ নো হোয়াট, এটা আমার বাসা, দয়া করে থাকতে দিয়েছি তোকে এখানে, সো চুপচাপ থাকবি, কোনো আউজ করবি না। আমি গাল থেকে ওনার হাত সরিয়ে নিয়ে বললাম, অনেক দয়া করেছেন, আর করতে হবে না, আমি এখনই চলে যাচ্ছি। উনি ভ্রু কুঁচকে বললেন, কোথায় যাবি? আমি টেবিলের কাছে দাঁড়িয়ে কলেজ ব্যাগে বই তুলতে তুলতে বললাম, যেখানে ইচ্ছে সেখানে যাব, আপনি সবাইকে চিন্তা করতে বারণ করবেন। অবশ্য কেউ আমার জন্য চিন্তা করবেও না, আমি গেলে তো সবাই খুশিই হবে। তোর ভাইয়ের কাছে চলে যা, আর কখনো আসবি না আমাদের বাসায়। আবার এখানে আসলে কিন্তু ডিরেক্ট মেন্টাল হসপিটালে পাঠাবো তোকে। আমি মুচকি হেসে বললাম, ঠিক আছে, আসবো না, আমারও এখানে নোবডি হয়ে থাকতে ভালো লাগে না। শ্রাবণ আমার ফিজিক্স বইটা এগিয়ে দিয়ে বললেন, এটাও নে। আমি ফিজিক্স বইটা ওনার থেকে এক প্রকার ছিনিয়ে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিলাম। কভার থেকে কিছু ড্রেসও নিলাম, আম্মুর কিছু ছবিও নিলাম। বিছানা থেকে টেডিটা কোলে তুলে নিয়ে ব্যাগ কাঁধে চেপে হাঁটা দিলাম। শ্রাবণের কুকুর দরজা আটকে দাঁড়িয়ে আছে। আমি রেগে বললাম, এই কুত্তা সর সামনে থেকে।
কুকুরটা দুবার ঘেউ ঘেউ করে উঠল। শ্রাবণ আমার পেছন থেকে বললেন, জ্যাক, লেট হার গো। জ্যাক সরে দাঁড়ালো। আমি আবার হাঁটা দিলাম। তৌসির রুমের সামনে দিয়ে আসার সময় খেয়াল করলাম ও কার সাথে যেন ফোনে কথা বলছে। মনে তো হচ্ছে ছোঁয়ার সাথে পার্লারে যাওয়া নিয়ে কথা হচ্ছে। আমি একটা ছোট্ট শ্বাস ফেলে নিচে চলে আসলাম। ড্রয়িং রুমে কেউ নেই, না থাকাই স্বাভাবিক। ডিনার করে যে যার রুমে চলে গিয়েছে। হুপ্পি হয়তো শুয়ে পড়েছে এতক্ষণ। আমি দরজা খুলে বাসা থেকে বেরিয়ে আসলাম। শ্রাবণও আসছেন আমার পেছন পেছন। আমি ওনাকে পাত্তা না দিয়ে রাস্তায় চলে আসলাম। একটা দোকানে গিয়ে ফোন থেকে কিছু টাকা বের করে একটু খাবার কিনলাম। সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম, তারপর আর কিচ্ছু খাওয়া হয়নি। এখনও যদি না খাই তাহলে বেশি দূর যেতে পারবো না। তাই আমি দোকানে বসে খেতে লাগলাম। শ্রাবণ দোকানের বাইরে দাঁড়িয়ে আছেন। আশ্চর্য, উনি কেন আমাকে ফলো করছেন? ওনার তো এখন নাকি তেল দিয়ে ঘুমানো উচিত। বাসা থেকে আপদ বিদায় হয়েছে বলে কথা। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে দোকান থেকে বেরিয়ে আসলাম। শ্রাবণের সামনে দাঁড়িয়ে বললাম, আপনি কি আমাকে ফলো করছেন? উনি 2 হাত পকেটে গুজে ভাব নিয়ে বললেন, নো, আই হ্যাভ ওয়ার্ক। ওকে ফাইন, আপনি আপনার ওয়ার্ক করুন, আমি যাই, টাটা, বাই বাই। বলেই আবার হাঁটা ধরলাম। শ্রাবণ আমার পিছু নিয়ে ব্যস্ত হয়ে বললেন, জুই শোন, এত রাতে যেতে হবে না, সকালে যাস। আমি পেছনে তাকিয়ে মৃদু হেসে বললাম, সেটা আর সম্ভব না শ্রাবণ ভাইয়া, জুই যেটা বলে সেটাই করে। তারপর আমি আরও জোরে জোরে হাঁটতে লাগলাম। শ্রাবণ আমার পেছন পেছন আসতে আসতে বললেন, জুই, পাগলামি করিস না, বাসায় চল, আজ কোথাও যেতে হবে না। দেখ, আকাশে মেঘ করেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। আচ্ছা, তালহা কোথায় আছে বল? কাল আমি নিজে গিয়ে রেখে আসবো তোকে। আমি হাঁটতে হাঁটতে পেছনে তাকিয়ে বললাম, ভাইয়া চিটাগাং আছে। হোয়াট? তুই তাহলে কোথায় যাচ্ছিস? জানি না, যেদিকে দু চোখ যায় চলে যাব। খুঁজো না আমাকে, আর যদি খুঁজতে চাও তো 10 টাকার নোটে খুঁজে নিও। বাংলাদেশে যতগুলো 10 টাকার নোট আছে তার মধ্যে 25,560টা 10 টাকার নোটে তোমার নাম লেখা আছে, নীল কালিতে। আমার ভালোবাসার রং নীল। বলতে বলতে আমি গলি পেরিয়ে মেইন রোডে আসলাম। একটা বাস যাচ্ছে। এখানে এক প্রকার দৌড়ে বাসে উঠতে হয়, আর আমার দৌড়ে গিয়ে বাসে ওঠার অভ্যাস আছে, তাই আমি দৌড়ে গিয়ে বাসে উঠলাম। বাসের দরজায় দাঁড়িয়ে শ্রাবণীর দিকে তাকালাম। উনি ভাবতেই পারেননি আমি হুট করে বাসে উঠে যাব। ওনার তো বাসে ওঠার অভ্যেস নেই, তাই উনি বাসে উঠতে পারলেন না, কিন্তু আতঙ্কিত হয়ে দৌড়ে আসতে আসতে বললেন, এই বাস, ওয়েট! আরে ওয়েট, স্টপ দ্য বাস, জুই! এখানে বাস থামানোর নিয়ম নেই, থামালে ড্রাইভারকে ডান্ডার বাড়ি খেতে হবে, তাই বাস থামলো না। শ্রাবণও বাসে উঠতে পারলো না। ধীরে ধীরে রাস্তার মধ্যে অদৃশ্য হয়ে গেলেন উনি। আমি ওনাকে পিছু ছাড়াতে পেরে বিজয়ের হাসি আসলাম। তারপর বাসের ভেতরে এসে একটা খালি সিটে বসে গায়ে এলিয়ে দিলাম। কর্মব্যস্ত লোকেরা এই সময় ঘরে ফেরে, তাই বাসে ভিড় হয়, এখনও অনেক ভিড়। আমি কোথায় যাব সেটা ভেবে পাচ্ছি না। 1000 টাকার মতো আছে আমার কাছে। এই কয় টাকা তো চোখের পলকে শেষ হয়ে যাবে। ভাইয়ার কাছে ফোন করে টাকা চাইবো নাকি? না থাক, ভাইয়া আবার পুলিশের মতো যেটা করবে আর সব জেনে যাবে। হেমার বাসা চলে গেলেও হতো, কিন্তু ওর বাসা তো পেছনে ফেলে আসলাম। থাক, আমি বরং বাস স্ট্যান্ডে যাই, ওখানে কাউন্টারে বসেও রাত কাটিয়ে যাওয়া যেতে পারে। কিন্তু দুষ্ট লোকেরা যদি ধরতে আসে আমাকে, কথাটা মাথায় আসতে আমার মুখ শুকিয়ে গেল। এখান থেকে হেমার বাসা অনেক দূরে। এখন রাত 10টার বেশি বাজে। রাস্তায় জনসমাগম অনেক কমে গিয়েছে, তাই আমার এখন ভয় লাগছে। আগেও অনেকবার বাসা থেকে বের হয়ে এসেছি, কিন্তু সেটা দিনের বেলা। রাগের মাথায় চলে তো আসলাম, এখন কি হবে?